আমার ডিসেম্বর মাসের 3 টাকা বেতন বাকি ছিল। সেদিনই আমার এই স্কুল থেকে বেতানোর পরে ক্লাস থেকে বের করে দেয় মাঠের মধ্যে, চৈত্র মাসের রোদের মধ্যে ঘন্টা 2কে আমি অপেক্ষা করছিলাম। আমাকে আর পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয় নাই। আমার বড় ভাই অনেকক্ষণ পরীক্ষা দেওয়ার পরে যখন দেখলেন আর আমাকে কোনোভাবেই ক্লাসরুমে ঢুকতে দেওয়া হচ্ছে না, 2-3 বার আমি উকি দিয়ে চেষ্টা করলাম, প্রত্যেকবারই উনি ব্যাট নিয়ে তাড়িয়ে আসেন। এক পর্যায়ে আমার ইমিডিয়েট বড় ভাই তার পরীক্ষার অর্ধেক বাকি রেখে খাতাটা জমা দিয়ে স্কুল থেকে চলে আসলেন। তারপরে আমরা 2 ভাই গলাগলি করে স্কুল থেকে চিরদিনের জন্য চলে আসলাম। চাঁদপুর ভরপুর জলে আর স্থলে, মাটির মানুষ আর সোনার ফসলে। প্রিয় দর্শক, আমরা এখন রয়েছি আমাদের চাঁদপুরের একজন সূর্য সন্তান, চাঁদপুরের একজন সোনার মানুষের সামনে রয়েছি। তিনি ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন। বর্তমানে তিনি জনতা ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রত্যন্ত একটি গ্রাম থেকে উঠে এসে তিনি তার যে জীবনের যে দ্রুতি সেটি ছড়িয়ে দিয়েছেন গোটা বাংলাদেশের বুকে। একজন মানুষ চাঁদপুরের মতো একটি জায়গা থেকে উঠে এসে তিনি আন্তর্জাতিক বহু সংস্থার সাথে তিনি কাজ করেছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনেক সংস্থার সাথে তিনি কাজ করেছেন এবং সকল সেক্টরে তিনি সাফল্যের স্বাক্ষর তিনি রেখেছেন। আমরা জানব এই যে তার দীর্ঘ একটি সংগ্রাম, চাঁদপুরের সেই হাইমচর উপজেলার গন্ডামারা গ্রাম থেকে তিনি উঠে এসেছেন, সেখান থেকে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে তিনি তার আলোর ধুতি ছড়িয়েছেন। এই সাফল্যের গল্প আমরা শুনব। এই পথে তার কেমন প্রতিবন্ধকতা তিনি শিকার হয়েছেন এবং সহযোগিতা কারা করেছেন সেই গল্প আমাদেরকে বলবেন ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন। অসংখ্য ধন্যবাদ। বিষয়টি আসলে অনেকটা আবেগেরও বিষয় এবং অনেক বছরের স্মৃতি একসাথে বলা খুব কঠিন। আসলে ভাব যেখানে গভীর, ভাষা সেখানে নীরব। এই শুধু ভাষা দিয়ে সেসব কথাবার্তা খুব সংক্ষিপ্ত সময়ে প্রকাশ করা খুব ডিফিকাল্ট। আমার আব্বার নাম মাস্টার মফিজুর রহমান। উনি মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন এবং একজন স্বনামধন্য হেডমাস্টার ছিলেন, একজন ফরহেজগার লোক ছিলেন এবং এলাকার সমস্যা সমাধানের জন্য, মানব কল্যাণের জন্য উনি নিবেদিত প্রাণ ছিলেন। 79-এ আমি যখন এসএসসি পাশ করি ওই সময় তিনি ক্যান্সারে ইন্তেকাল করেন। আমার আব্বার কোনো ভাই ছিল না, আমাদের বেশ কিছু কৃষি জমি ছিল। গ্রামের মানুষের, অজ্ঞ মানুষের একটা সংঘবদ্ধ ধারণা ছিল যেহেতু আমাদের ভাই বোন সংখ্যা বেশি এবং জমি সম্পদ অনেক, কাজেই যেহেতু বাবা মারা গিয়েছেন আমাদের আর পড়াশোনা হবে না। কোনোভাবে যদি কোনো একটা ফ্যামিলিতে এন্ট্যাঙ্গেল করে নেওয়া যায়, জামাই করে ফেলা যায়, তাহলে এই সব সম্পত্তিগুলোকে আসলে তারা ভোগ করতে পারবেন। আরেকটা গ্রুপ দেখা দিলেন যে তারা এই সম্পত্তিগুলোকে কম দামে কেনার জন্য বিভিন্ন রকমের টোপের ব্যবস্থা করলেন। মার পক্ষে আসলে এইসব কঠিন অবস্থা থেকে উত্তরণ করা খুব কঠিন ছিল। যে তখন মা আসলে অসহায় অবস্থায় গিয়ে আব্বার পেনশনের টাকা, আমাদের গরু, গাছ, আমাদের যে সম্পদ ছিল সেগুলো বিক্রি এবং এক পর্যায়ে মা তার গয়নাগাটিও বিক্রি করে ফেলেন। এক পর্যায়ে আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়। আমি আলগিরবাজার হাই স্কুলে পড়াশোনা করতাম, ক্লাস 6 থেকে 7-এ উঠি। আমার ইমিডিয়েট বড় ভাই ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন এবং লাইফলং স্কলার ছিলেন। তখনকার দিনে ক্লাস 6-এর বেতন ছিল 3 টাকা। 6 থেকে 7-এ ওঠার সময় যে পরীক্ষা হয়, আমরা ফাইনাল পরীক্ষা দিচ্ছি, তো ওখানকার হেড স্যার, আমি আর এখন নাম বলবো না, উনি এসে বললেন কার কার বেতন বাকি দাঁড়াও। কোনো একটা কারণবশত আমার ডিসেম্বর মাসে 3 টাকা বেতন বাকি ছিল। আমার আসলে এটা খেয়ালই ছিল না যে 3 টাকা বেতন বাকি আছে। আর তখনকার উনি হেডমাস্টার সাহেব, আমার আব্বা ছাত্র ছিলেন, ফলে আসলে আমার একটু বুকে সাহস বেশি ছিল। তো উনি প্রথমে রেজিস্টার আনলেন, বেত আনলেন এবং বেঞ্চের উপরে দাঁড় করালেন। উনি বললেন যে 1 টাকা বেতন থাকলেও বাকি থাকলেও আর পরীক্ষা দেওয়া যাবে না। বেত দিয়ে বেশ কিছু বাড়ি দিলেন, প্রহার করলেন। আমার পাশেই ছিলেন আমার বড় ভাই, আমার থেকে 1 ক্লাস উপরে পড়তেন, ওই ক্লাসের ফার্স্ট বয়। তো উনি একটা ক্লাসের ফার্স্ট বয়, আমি আর একটা ক্লাসের ফার্স্ট বয়, দুইজনে একই বেঞ্চে বসে পরীক্ষা দিচ্ছিলাম পাশাপাশি। সেদিনই আমার এই স্কুল থেকে বেতানোর পরে ক্লাস থেকে বের করে দেয় মাঠের মধ্যে, চৈত্র মাসের রোদের মধ্যে ঘন্টা 2কে আমি অপেক্ষা করছিলাম। আমাকে আর পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয় নাই। আমার বড় ভাই অনেকক্ষণ পরীক্ষা দেওয়ার পরে যখন দেখলেন আর আমাকে কোনোভাবেই ক্লাসরুমে ঢুকতে দেওয়া হচ্ছে না, 2-3 বার আমি উকি দিয়ে চেষ্টা করলাম, প্রত্যেকবারই উনি ব্যাট নিয়ে তাড়িয়ে আসেন। এক পর্যায়ে আমার ইমিডিয়েট বড় ভাই তার পরীক্ষার অর্ধেক বাকি রেখে খাতাটা জমা দিয়ে
স্কুল থেকে চলে আসলেন। তারপরে আমরা দুই ভাই গলাগলি করে স্কুল থেকে চিরদিনের জন্য চলে আসলাম। আমাদের এলাকায় কোনো স্কুল ছিল না, আসলে নদী ভাঙ্গার এলাকা এবং এলাকার মানুষের জীবন যুদ্ধে লিপ্ত ছিলেন, তাদের আশ্রয় মানে সর্বশেষ আশ্রয়স্থলটুকু মেঘনার গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। মানুষের জীবন যেখানে বিপন্ন সেখানে তো পড়াশোনার প্রশ্নই আসে না। ঠিক এই সময় কাশেম স্যার, ফরিদগঞ্জ হাই স্কুলের শিক্ষক, আমার আব্বার প্রাক্তন ছাত্র, উনি এসে দেখলেন রোদের মধ্যে আমরা দুই ভাই কাজ করতেছি। তো উনি বললেন যে চাচা, আব্বারকে চাচা ডাকতেন, ও স্যারও ডাকতেন, এরা পড়াশোনা করে না। তো রেজাল্ট জিজ্ঞাসা করলেন যে দুইটাই ফার্স্ট বয়, তবে বড়টা স্কলারশিপ পাইছে ক্লাস 5-এ, আর ছোটোটা স্কলারশিপের রেজাল্ট এখনও হয় নাই। পড়াশোনা আমার বন্ধ। ক্লাস 7 আমার পড়া হয় নাই আসলে, বাড়ি থেকে স্কুল অনেক দূরে। আর স্কুলে সেদিন প্রচণ্ডভাবে উনি ব্যাট দিয়া মাঠের মধ্যে মারার পরে আমি আর স্কুলের মুখে আর হই নাই। এই ফরিদগঞ্জ হাই স্কুলে পরবর্তীতে কাশেম স্যার আমাকে নিয়ে আসে বাড়ি থেকে 22 কিলোমিটার দূরে, অনেকগুলো ভাঙতি পার হয়ে আমাকে স্কুলে আসতে হতো। তো উনি লজিং দিলেন, এই লজিং থেকে আমি পড়াশোনা শুরু করি অত্যন্ত কম বয়সে। আমি ফরিদগঞ্জ হাই স্কুল থেকে 1979-এ খুব ভালোভাবেই পাশ করি। এরপরে আমি ঢাকা কলেজে যাই, 81-এ ঢাকা কলেজের ফার্স্ট বয় হই। পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করি, বিদেশে পড়াশোনা করি, আপনি জানেন স্কলারশিপ বেসড অনেক দেশে আমি পড়াশোনা করি। আলহামদুলিল্লাহ, আমার মুরব্বী, আমার শিক্ষক কাশেম স্যার, আমার বন্ধুরা, আমার প্রতিবেশী, সকলেরই সহযোগিতা পেয়েছি। অক্লান্ত পরিশ্রম করেছেন আমার ইমিডিয়েট বড় ভাই আমার পিছনে, যাতে আমি ভালো করতে পারি, পড়াশোনা করতে পারি, এবং আমি মনে করি আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুল। চাঁদপুর তো আপনি জানেন একটি দেশের মধ্যে একটি অন্যতম নদীবন্দর একটি এলাকা, রেলপথ, নৌপথ এবং সড়কপথ, 3টি পথ রয়েছে। এরপরেও চাঁদপুরে কিন্তু ওই মানের কিন্তু ডেভেলপ কিন্তু হয়নি, চাঁদপুরে শিল্প কারখানা গড়ে ওঠেনি, চাঁদপুরের রয়েছে বেকার যুব সমাজ রয়েছে। চাঁদপুরকে এগিয়ে নেওয়ার জন্য, চাঁদপুরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করছেন? আসলে দেখেন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু উন্নয়ন ত্বরান্বিত হয়, এবং একটা বড় নিয়ামক হচ্ছে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সদিচ্ছা। তো সেই ক্ষেত্রে যদি মানুষের আইডিয়ার মধ্যে করাপশান থাকে যে এই কাজটা করলে মানুষের উন্নতি যাই হোক আর না হোক, আমার ব্যক্তি পর্যায়ে কী পরিমাণ টাকা আত্মসাৎ করা যাবে, তখন আর উন্নয়নটা হয় না। মানুষের উন্নয়ন করতে হলে আসলে সেই ধরনের একটা মন থাকা দরকার, একটা উন্নত মন থাকা দরকার, একটা উন্নত চরিত্র থাকা দরকার। আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটগুলোতে এইরকম অবস্থা সৃষ্টি হয়েছে যে যারা বিরোধী দল থেকে নির্বাচিত হন তারা আর কখনো কোনো কাজ পান না, আর যারা সরকারি দলের থেকে নির্বাচিত হয়েছেন আপনারা তো তাদের চরিত্র জানেনই, তাদের কেউ কেউ তো এখন আপনাদের সামনে জেলখানাতে আছে, এবং এইসব কারণেই আসলে কাজগুলো হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে, এখানে আসলে লোকালি বিদ্যুৎ ব্যবস্থা তেমন উন্নত না থাকার কারণে কখনোই শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে নাই। শিল্প প্রতিষ্ঠান যে ক্ষেত্রে নাই, সেক্ষেত্রে বেকার সমস্যা সমাধানের জন্য আশু সমাধান কিন্তু নাই। এগুলোর জন্য আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার, এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের জন্য আসলে দীর্ঘমেয়াদী অ্যাক্টিভিটিস দরকার। এটা 1 বছরে, 2 মাসে, 3 মাসে, একদিনে এরকম সম্ভব না। এটার একটা ব্লু প্রিন্ট থাকতে হবে যে আমরা এই আগামী 5 বছরের মধ্যে, 3 বছরের মধ্যে, 2 বছরের মধ্যে এই কাজগুলো করব। আপনার জীবনের কথা শুনলাম, স্কুল বেতন দিতে না পারায় সারের বেতলা ঘায়, এবং স্কুল থেকে চলে আসা, মাঠে কাজ করতে নেমে গেছেন, অনেক কষ্ট, অনেক ক্ষোভ। তারপর আজকে আপনি বাংলাদেশের মধ্যে একজন অন্যতম ব্যক্তিত্ব হয়েছেন, পৃথিবীর বিভিন্ন বড় বড় ভার্সিটিতে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন, অজস্র ডিগ্রি অর্জন করেছেন, পৃথিবী বিখ্যাত বড় বড় সংস্থাতে আপনি কাজ করেছেন। সর্বশেষ বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত যে ব্যাংক, জনতা ব্যাংকের আপনি একজন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এই যে সাফল্য, এই যে একটা অমসৃণ পথ পাড়ি দিয়ে আপনি এই জায়গায় আসলেন, আমাদের চাঁদপুরে অনেক তরুণ ইতিমধ্যে অনেকেই আছেন যারা পৃথিবীতে তারা আলো ছড়াচ্ছেন। তরুণদের উদ্দেশ্যে আপনি কি বলেন? কেউ যদি মনে করে আমি এটা করব, সেটা পজিটিভ হোক। বলতে চাচ্ছি তরুণদের উদ্দেশ্যে, সাহস হারিয়ে ফেললে তো চলবে না, সাহস নিয়েই কাজ করতে হবে। পৃথিবীতে কোনো কঠিন কাজই পরিশ্রম ছাড়া হয় নাই, এবং এই ধরনের চেষ্টা করতে 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 মানুষের মধ্যে কিন্তু পারফেক্টনেস আসে, একদিনেই কিন্তু হয় না। হ্যাঁ, আমি তো অনেক কষ্ট করেছি, অন্য লোক অনেক কষ্ট করে, দেখা গেছে তারাই সাকসেসফুল হয়
যারা আসলে এই কষ্টগুলোকে ক্যাপিটালে রূপান্তর করতে পারে এবং এই কষ্টগুলোর উপরে নির্ভর করে আরও এগিয়ে যেতে পারে, সাহস নিয়ে এগিয়ে যান। ধন্যবাদ। যে কথা তিনি বলেছিলেন আমাদের তরুণদের উদ্দেশ্যে, যে জীবনে সাফল্যর চূড়ায় পৌঁছাতে হলে আপনাকে অবশ্যই পরিশ্রম করে যেতে হবে, লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক রেখে আপনাকে আপনার গন্তব্যের পথে হেঁটে যেতে হবে। সেই পথে অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, তাকে পাশ কাটিয়ে তাকে জয় করেই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে হবে। ধন্যবাদ আপনাকে, চাঁদপুরবাসীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জন্মস্থান, আমার শৈশবের খেলার সাথীর, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যারা আছেন, আমার কথা শুনছেন, আপনাদেরকে সালাম এবং মুবারকবাদ জানাচ্ছি। খুব খুশি হয়েছি আপনাদের সাথে মিশতে পেরে, ভালো লেগেছে আপনাদের প্রত্যেকটি কথা। চাঁদপুরের প্রতিটা বিষয় কেন জানি আমাকে অন্য যে কোনো বিষয়ের থেকে উৎফুল্লিত করে, আনন্দিত করে। ইনশাল্লাহ আমরা আবার একত্রিত হব, আমরা ভালো থাকব। আসসালামু আলাইকুম।